হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসটা খুব পপুলার, কিন্তু এটার যে রাজনীতি, এটার যে বায়াসনেস, এটার যে বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতি এবং ভারতীয় হিন্দুত্ববাদী যে ন্যারেটিভ, সেটারই এক্সটেনশন, সেই জিনিসটা কোনো পাঠকই খেয়াল করে না। এর আগে কোনো সমালোচনাও আমার চোখে পড়ে নাই। তো আজকে আমি হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসটা নিয়ে আমার ভাবনার কথাগুলো বলবো, কেন এটা প্রোপাগান্ডা এবং কেন এটা বাজে সাহিত্য, ভালো সাহিত্য না। চলেন শুরু করা যাক। হাসান আজিজুল হকের এই উপন্যাসটা মোটামুটি ভালো, মানে অনেক কারণে এটা গুরুত্বপূর্ণ। এই কারণে না যে এটা পুরস্কার পাইছে, হ্যাঁ অবশ্যই এটা প্রথম আলোর পুরস্কার পাইছিল প্রকাশ হওয়ার পরপরই, এবং কলকাতার আনন্দ গ্রুপের পুরস্কার পাইছিল। ওই যে কলকাতার আনন্দবাজার পত্রিকা আছে না, ওদের পুরস্কার পাইছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটার আসলে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হইলো যে এখানে নারী প্রধান একটা চরিত্র এবং লোকাল একটা ভাষা ব্যবহার করা হয়েছে, প্রমিত ভাষাই না। যদিও এই ভাষাটা বাংলাদেশের ভাষা না, এটা পশ্চিমবঙ্গের ভাষা। হাসান আজিজুল হক যে এলাকায় জন্মগ্রহণ করছেন, বর্ধমানে, সেইখানকারই একটা ভাষা। এবং দুর্ভিক্ষের কথা আছে উপন্যাসটাতে, এবং ব্রিটিশদের অত্যাচারের কথাও আছে। এর আগে উপন্যাসগুলোতে ব্রিটিশদের অত্যাচারের কথা খুব একটা দেখি নাই আমি। নীল টিল ওগুলোর কথা না, মানে নর্মালি যে সৈন্যরা অত্যাচার করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং নানাভাবে যে মানুষকে অত্যাচার করছে, সেই জিনিসটা খুব কমই ধরা পড়ছে। এটা হাসান আজিজুল হকের উপন্যাসটাতে ধরা পড়ছে। আরো গুরুত্বপূর্ণ কারণ হইলো যে এটাতে মানবিক একটা বোধ আছে। মানুষের যে দেশভাগের পরে ভিটামাটি ছাড়ার যে যন্ত্রণা, সেটার একটা বোধ আছে এবং মানবিক একটা দৃষ্টিকোণ এখানে খুঁজে পাওয়া যায়। তাছাড়া দেশপ্রেমের ব্যাপারটাও এখানে আছে, যদিও সেই দেশপ্রেমটা হলো ভারত প্রেম, বাংলাদেশ প্রেম না। তো যাই হোক, এটা অনেক কারণেই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার বাজে দিকগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। এটা মূলত ভারতীয় একটা বয়ান থেকে লেখা এবং হইলো গিয়া বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতি, সেইটার ইন্ধন যোগায় গেছে। বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হইলে কি হইতে পারে, এটা সব থেকে ভালো দেখা গেছে হাসিনার আমলে, যেটা কিনা ব্যর্থ হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ আজকে ব্যর্থ প্রমাণিত। এটা তো আসলে সম্ভব না। এই জিনিসটা হাসান আজিজুল হক বোঝেন নাই। উনি বোঝেন নাই যে পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছে এবং পাকিস্তান হওয়ার কারণে বাংলাদেশ হয়েছে। উনি এই জিনিসটা বুঝতেই পারেন নাই। উনি সেই শিশুই থেকে গেছেন। মানুষ নাকি শৈশব থেকে বের হইতে পারে না। হাসান আজিজুল হক তার শৈশব থেকে বের হইতে পারে নাই। শৈশবের যে ট্রমা, সেখান থেকে বের হইতে পারেন নাই। উনি বারবার সেই শৈশবে ফেরত গেছেন। উনি নুন খাইছেন বাংলাদেশের, কিন্তু গুণ গাইছেন সবসময় ভারতের। সবসময় ভারতের প্রতি ওনার একটা সফটনেস ছিল, যার কারণে পুরস্কারও পাইছেন ভালো ভারতের কাছ থেকে। তো হাসান আজিজুল হক দেশভাগ নিয়ে যেটা করছেন, উপন্যাসটা মূলত দেশভাগ নিয়েই। যে চরিত্রের নামও নেই এইখানে, সেইখানে চরিত্রটা কি করে, গো ধরে বসে। দেশভাগ হওয়ার পরে তার পরিবারের সব সদস্য চলে আসে বাংলাদেশে, স্বামী, সন্তান, নাতিপুতি সবাই। ছেলে মেয়েরা তাকে অনুরোধ করে, স্বামী অনুরোধ করে, কিন্তু সে গো ধরে থাকে যে না, সে তার জন্মভিটা ছাড়বে না। বাস্তবে এটা হইতেও পারে, নাও হইতে পারে। আমরা যেরকম দেখছিলাম, ইলামিত্রের শাশুড়ি, উনি কিন্তু ভারতে যায় নাই, পাকিস্তান ত্যাগ করে নাই। দেশভাগের পরেও কিন্তু ইলামিত্রের শাশুড়ি কই ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ছিলেন। এবং ইলামিত্র যে বাংলাদেশে পাকিস্তানের হাতে ধরা পড়ছিল এবং যে নির্যাতিত হয়েছে, ইলামিত্র কিন্তু ভারতীয়। উনি শ্বশুর বাড়ির কল্যাণে এখানে আসছিলেন এবং বামপন্থী যে রাজনীতি, ওইটা ভিন্ন আলাপ। মনে রাখা দরকার যে ইলামিত্র ওই কারণে বাংলাদেশে আসছিলেন এবং উনি পাকিস্তান হয়ে যাওয়ার পরেও উনিও বুঝতে পারেনি যে এটা আলাদা একটা দেশ। ওনার যে বামপন্থার রাজনীতি, ওইটা ভারতে করা উচিত ছিল, পাকিস্তান আলাদা একটা দেশ, ওইটাও উনি বুঝতে পারে নাই, যেরকম হাসান আজিজুল হকও বোঝে নাই। তো হাসান আজিজুল হক যেটা করছে, এটা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাইলে মনে হবে না যে এটা সম্ভব। তো ওইরকম পরিবারের একটা নারী, যার বাল বাচ্চা সব চলে গেছে, স্বামী চলে গেছে, সে গো ধরে বসে আছে, একাই একটা ভিটেতে থাকবে। একবার খেয়াল করেন তো, আপনার গ্রামে এরকম গোয়ার নারী কি সম্ভব? আপনার গোত্রীয় সব চলে গেছে, পরিবারের সবাই চলে গেছে, কিন্তু একজন নারী একা ওইরকম জেদ ধরে থাকবে শুধু দেশপ্রেমের জন্য? এটা সম্ভব? এটার উত্তর আমি দিব না, আপনি বলেন যে এটা দেওয়া সম্ভব কিনা। হাসান আজিজুল হকের উপন্যাস লেখা আমার কখনোই ভালো লাগে নাই, নানা কারণে নানা সময়ে পড়া হয়েছে, এটাও একটা প্রয়োজনে পড়ছিলাম, কিন্তু ওনার লেখা আমার কখনোই টানে নাই। এই উপন্যাসটা আগেও কয়েকবার পড়া শুরু করছিলাম, কোনো রসকস নাই। অনেকে আবার বলে যে রস বলতে কি হুমায়ুন আহমেদকে বোঝেন, হুমায়ুন আহমেদের ভেতরে বোঝেন। আমার ধারণা ওনারা রস কি জিনিস সেটা বোঝেন না। ওনারা কখনো ভাবেই নাই যে রস মোটামুটি শুধু এই ভারতবর্ষ সংজ্ঞায়িত 9টা রস আছে, এই জিনিসটা ওনারা আসলে জানেন না।
তো আমি অনুরোধ করব ওনাদেরকে রস সম্পর্কে জ্ঞান আহরণ করতে। দেখেন, দেশভাগ নিয়ে কিন্তু কৃষ্ণচন্দ্র, তারপরে হচ্ছে গিয়ে ইসমত চুগতাই, মান্টো, সাদাত হাসান মান্টো, এনারাও লেখালেখি করছেন, কিন্তু ওইরকম উগ্র বায়াস সেটা কখনো ওনাদের ভিতরে ধরা পড়ে না। ওনার মানবতাটাকেই গ্লোরিফাই করছেন, মানুষের যে নিষ্ঠুরতা হিংস্রতা সেইগুলো দেখাইছেন। হাসান আইজুল হকেও দেখাইছেন, কিন্তু ওনার এই ভয়াবহতা সেরকম ছিল না। ওনার জেদ ছিল হচ্ছে দেশ ভাগ না করার প্রতি, যে জাতি বিদ্বেষ তৈরি হয়েছে এটা ইংরেজের কারণে, এই কথা স্বীকার করি। হাসানও এই বইয়ে বলছে ওনার চরিত্রকে দিয়ে। কিন্তু কথা হইলো উনি যে জিনিসগুলো বয়ান করছেন সেটা একটা সম্প্রদায়ের প্রতি ওনার আলাদা একটা একটা দরদ ধরা পড়ছে, একটা দায় ধরা পড়ছে। ধরেন যে 206 নাম্বার পেজে হাসান আইজুল হক লিখতেছেন, পাকিস্তানের নাম করে জিন্নাহ ইংরেজদের কাজটিকেই করে দিলে, আর ক্ষমতার লোভে পড়ে নেহরুরাও তাই করলে। খেয়াল করেন, প্রথমে বলতেছে জিন্নার নাম যে ইংরেজদের কাজ করে দিল কে, জিন্নাহ পরেও বলছে, পরেও খারাপই করছে, আর কারা? নেহরুরা। ঘটনাটা খেয়াল করেন যে আপনি প্রথমে কারো নামে খারাপ কিছু বলতে চান, যাকে আপনি ঘৃণা করেন, যে ওই শালা তো একটা খারাপ, কিন্তু যার প্রতি ভালোবাসা আছে তাকে বলবেন ও খুব ভালো, এরকম না, ও খারাপ। কিন্তু দুইটা কিন্তু সমান না। একজনকে নাম দাগায় বলা, তাকে প্রথমে বলা, প্রথমে রাখা, তাকে আঘাতটা প্রথম করা এবং দ্বিতীয় জনকে করা সেম আঘাত না, সেম দায় থাকে না। এটা হলো ন্যারেটিভের ঘটনা। কিভাবে কাজ করে সাহিত্যিকরা, মাইন্ড কিভাবে চলে, তারা শব্দ কিভাবে সাজায়, এটা একজন লেখক হিসেবে আমি বুঝি, যেটা পাঠকরা বেশিরভাগ সময় মিস করে যাবে। এটা একটা প্রমাণ পাবেন এই বই, যে যেখানে দাঙ্গার বর্ণনাগুলো আছে, খেয়াল করলে দেখবেন যে প্রথম নির্মম ভাবে হত্যার ঘটনা দেখাচ্ছে একজন হিন্দু চরিত্রকে, এবং পরে দেখাচ্ছে মুসলমানকে। মুসলমানের খারাপিটা আগে দেখাবে, তারপরে হিন্দুদের খারাপিটাও দেখাবে। একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু হিন্দুদের খুনের ঘটনাকে যতটা নির্মম ভাবে বর্ণনা করে, মুসলমানের হত্যার ঘটনাটা ততটা নির্মম ভাবে দেখায় না। এইটাও ওনার বায়াসনেসের ঘটনাই। ব্যালেন্সের চেষ্টা করছে, কিন্তু মানে ব্যালেন্সটা হয় নাই আসলে। যেমন মুসলমানরা হিন্দুদেরকে মালাউন কাফের বলে গালি দেয়, কিন্তু হিন্দুরা মুসলমানদেরকে কি বলে গালি দেয় ওই কথা কোথাও নাই। খেয়াল করছেন? 211 নম্বর পেজে হাসান আইজুল হক লিখতেছেন যে বাড়ি বাড়ি লুট হসে, সোনাদানা ধন সম্পত্তি কেড়ে নিয়ে মানুষকে ভেটেমেটি ছাড়া করছে, শহরে গঞ্জে ট্রেনে স্টিমারে মানুষ মেরে মেরে গাদা করছে, আর হাজারে হাজারে মানুষই দেশ থেকে উদেশে যাচ্ছে, ও দেশ থেকে এই দেশে আসছে, এই দেশ থেকে কজনা যে যাচ্ছে জানি না, ও দেশ থেকে লেকিন বেশুমার মানুষ সর্বস্ব হারিয়ে এসে হাজির হচ্ছে। খেয়াল করেন, এ দেশ থেকে কয়জন যাচ্ছে সেটা সে জানে না, কিন্তু ওই দেশ থেকে অনেক আসতেছে এবং তার সর্বস্ব হারায় আসতেছে। কিন্তু ভারত থেকে যেই সব মুসলমান বাংলাদেশে আসছে, পাকিস্তানে গেছে, তারা সর্বস্ব হারায় নাই, তাদের কোনো সম্পত্তিও ছিল না, তারা ছিল হচ্ছে গিয়ে আপনার ফকির, ভিক্ষা করে খায়। এই হলো তার অবস্থা। আরো মারাত্মক বিষয় যেটা লেখক এইখানে যে চরিত্রটাকে দেখাইছেন সেটা হইল গিয়া গ্রামের একটা গৃহিণী, যে কিনা স্বামীর কারণে, স্বামীর কল্যাণে, স্বামীর জেদের কারণে টুকটাক লেখাপড়া শিখছে, কোন রকম লিখতে পড়তে পারে। কিন্তু হাসান আইজুল হক তাক দিয়ে এমন এমন কথা বলাচ্ছেন, এমন এমন চিন্তা দেখাচ্ছেন যেটা একজন সাধারণ গৃহিণীর পক্ষে সম্ভব না। মানে এখানে হাসান আইজুল হক নিজের বক্তব্যটা চরিত্রের ভেতর দিয়ে চালায় দিচ্ছেন, যেটাকে আরোপিত লাগছে, জায়গায় জায়গায় সুরটা কেটে গেছে, মনে হচ্ছে যে হয় নাই, হচ্ছে না। আরো বিষয় হইলো যে এখানে মুসলমান একটা পরিবারকে নিয়ে লেখা গল্প, লেখা উপন্যাস, কিন্তু মুসলমানের জীবন এখানে নাই। ব্রিটিশরা রাস্তা করছে, সেখানে মানুষজন দেখতে আসছে, রাস্তা ব্রিটিশ দেখার জন্য আসছে, ওইটা উৎসবের মতো বর্ণনা করছে, কিন্তু মুসলমানের জীবনে যে উৎসব থাকতে পারে, ঈদ থাকতে পারে, তাদের কোনো চিহ্ন নাই। মানে আপনি এরা যে মুসলমান এটা না বলে দিলে আপনি টেরি পাবেন না যে তারা আসলে মুসলমান। এইগুলা লেখকের দুর্বলতা হিসেবে চিহ্নিত করি। এমনকি তারা মুসলমান, তারা নিজেরাই বুঝতেছে না যে হিন্দু মুসলমানে আবার তফাৎ কি। 69 নম্বর পেজে বলতেছে, হিন্দু মুসলমানের তফাৎ কি বলতো শুনি, ই আবার কি কথা, এসব তো কোনোদিন ভাবি নাই, ভাবতে হবে বলে কোনোদিন মনেও করি নাই। হিন্দু মুসলমানে তার কাছে কোনো ভেদাভেদ নাই, কালচারেরও কোনো ভেদাভেদ নাই। 70 নম্বর পেজে আবার বলতেছে, কতগুলিন কাজ মুসলমানরাই বেশি করে, কতগুলিন কাজ হিন্দুরা বেশি করে। ইগাইরি স্কুলে একজনও মুসলমান মাস্টার নাই, ওস্তাদ যেত স্কুলের মাস্টার লয়, চাষা ভুষা মুনিশ মুসলমানই বেশি। কেন তা কি আর আমি জানি? সে অনেক কিছু জানে, দিন দুনিয়া সব জানে, কিন্তু মুসলমানরা কেন অশিক্ষিত, মুসলমানরা কেন চাষা ভুষা, সেটা সে জানে না। সে বিশ্বযুদ্ধ বোঝে, সে বিশ্বযুদ্ধের কারণে
কি কি হইলো, হিন্দু মুসলমান কেমনে হইলো, আবার পাকিস্তান কেমনে হচ্ছে সব বুঝতেছে, কিন্তু মুসলমান কেন অশিক্ষিত থেকে যাচ্ছে, মুসলমান কেন মাস্টার হইতে পারতেছে না, এটা বুঝতেছে না। 211 নাম্বার পেজে হাসান আইজুল হক লিখতেছেন, নামেই দুটো দেশ, কাজে এখনো একই আছে। এটা চরিত্রকে দিয়ে বলাচ্ছে। ওনার কাছে পাকিস্তান হয়ে যাওয়ার প্রায় 10 বছর পরেও নামই একই, আলাদা দেশ, কিন্তু আসলে কাজ কামে কোনো পার্থক্য নাই এবং প্রচুর অসংলগ্ন কথাবার্তা, কোনো কথার সাথে কোনো কথার মিল নাই। 211 নাম্বার পেজে বলতেছে যে আহ, ওই দেশের মানুষ এই দেশে আসছে, এই দেশের মানুষ ওই দেশে গেছে। আবার দেখেন 214 নাম্বার পেজে বলছে, দাঙ্গা হাঙ্গামায় কই এ দেশের একটা মুসলমানকে পাকিস্তানে যেতে দেখলাম না, কোন মুসলমানকে সে পাকিস্তানে যেতে দেখে না। 111 নাম্বার পেজে আবার বলছে যে প্রচুর মানুষ, মেলা মানুষ গেছে। অনেকদিন আগে পড়ছে, অনেক কথাই ভুলে গেছি, এরকম নানান কথাবার্তা আছে যেটা নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। যারাই পড়বেন খেয়াল করবেন যে এই জিনিসগুলো আপনাদের চোখে ধরা পড়তেছে কিনা। টন বই পড়ার পরে মাথার ভেতরে গোবর থাকতে পারে, যেরকম এরকম উদাহরণও কম নাই, যেরকম হার্পিক মজুমদার, এরকম প্রচুর পাবেন। বই পড়লেন, বই পড়তেই পারেন, কিন্তু এটাও পড়তে পারেন, কিন্তু কথা হচ্ছে বইটা কি বলতেছে, লেখক কি লিখতেছে, শব্দের পেছনের যে রাজনীতি, সেটা পাঠককে বুঝতে হবে। হাসান আইজুল হকের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, কোনো ঘৃণাও নাই, কিন্তু ওনার এই যে এই সততাগুলো, ওনার এই যে ধান্দাবাজিগুলো, এইগুলো আসলে অপরিষ্কার কিছু না। উনি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। খেয়াল করলে দেখবেন যে গত আওয়ামী লীগের আমলের যে 15-16 বছর, সেইখানে যতগুলো পুরস্কার হয়েছে সবগুলোর বিচারক ছিলেন হাসান আজিজুল হক। এবং পুরস্কার কারা পাইছে? আওয়ামী লীগের যত ঘেটুপুত্ররা। ভালো লেখক না খারাপ লেখক সেটা দেখার বিষয় না। খেয়াল করেন, এরকম প্রচুর আবর্জনা পাবেন যারা কিনা হাসান আজিজুল হককে বাপ ডাকার কারণে, তার পায়ে হাত বুলানোর কারণে, তাকে বট বৃক্ষ বলার কারণে, মাথার ছাদ বলার কারণে পুরস্কার হাতায় নিছে। এরকম মাসরুর আরিফিনও তো আছে। তার ব্যাপারে সেই 19 সাল না 18 সালের যে স্ক্যান্ডালটা, যে হাসান আজিজুল হকের একটা লেখাই করে পরে সে কি কেলেঙ্কারি। যাই হোক, এরকম প্রচুর জিনিস পাবেন। হাসান আজিজুল হক সারা জীবন ফ্যাসিবাদের দালালগিরি করে গেছেন। ফ্যাসিবাদের প্রতি ওনার মৌন সমর্থন ছিল এবং ফ্যাসিবাদের যারা সেবা দাস তাদেরকেই উনি প্রশ্রয় দিয়ে গেছেন। এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না। আমার মনে হয় যে এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। ওনারা ফ্যাসিবাদকে কিভাবে কায়েম করছেন এবং কিভাবে ফুয়েল যোগায় গেছেন, সেই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। এবং এগুলোর মীমাংসা না হইলে আপনি ভালো সাহিত্য, খারাপ সাহিত্য এগুলো বুঝতেও পারবেন না এবং আপনার সাহিত্যের যাত্রাটাও খুব বেশি আগাবে না। এই জিনিসকে যদি আপনি ভালো সাহিত্য বলে পুরস্কার দেন, প্রথম আলো কিংবা আনন্দ পুরস্কার যদি পুরস্কার দেয়, তাইলে আর খারাপ সাহিত্য কোনটা? তাইলে আর বাংলা সাহিত্য বা বাংলাদেশের সাহিত্য আগাবে কেমনে? দেশভাগ নিয়ে মাহমুদুল হকও লিখছে, ওনার কালো বরফ উপন্যাসটা পড়েন। দেশভাগের যে যন্ত্রণা, যে হাহাকার, সেটা ধরা পড়বে, কোনো বায়াস নাই। কিন্তু আপনি এটাও পড়া দেখেন, আপনি পরতে পরতে খুঁজে পাবেন যে এটা কতটা অন্ধ হয়ে লেখা। উনি সারা জীবন খেয়ে গেছে বাংলাদেশের, কিন্তু মোষ তাড়ায় গেছে ভারতের। ফলে বুঝতেই পারতেছেন ভারতের দাদাদের প্রিয় ছিলেন এবং পুরস্কারও পাইছেন। বাংলাদেশি কোন লেখকরা ভারতের পুরস্কার পাচ্ছে এবং কোনগুলা করতেছে, নিন্দিত হচ্ছে, সেটা খেয়াল করলে বুঝবেন যে আসলে ডাল মে কুছ কালা হ্যায়। বাংলাদেশি কালচার কি জিনিস বুঝতে চাইলে এবং বাংলাদেশ পন্থা কি জিনিস বুঝতে চাইলে আপনি বাংলাদেশের কালচার বইটা পড়তে পারেন। এটা আবুল মনসুর আহমেদের লেখা।